নমস্কার। আজ যথারীতি বুধবার একটা নতুন ঘটনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা আমার নয়, আমার মেয়ের বান্ধবী সেই ঘটনাটা আমাকে অনেক দিন আগে বলেছে, লকডাউনের সময়। এবং যখন ও দেখছে যে আমি গল্প বা আমার নিজের ঘটনাগুলো আপনাদের বলছি, ও আমাকে পরশুদিন ফোন করে বলল, আন্টি আমি তোমাকে যে ঘটনাটা বলেছিলাম আমার মায়ের সঙ্গে ঘটেছিল, তুমি ওটা কেন বলছো না? তা আমি বললাম ঠিক আছে, নেক্সট দিন আমি যেদিনকে বসবো আমি তোর ঘটনাটা বলবো। সেই জন্যই আমি এই ঘটনাটা আজকে আপনাদের কাছে বলছি, না হতো আমার অন্য একটা নিজস্ব ঘটনা আমি ভেবেছিলাম আপনাদের বলবো, কিন্তু ওটাই আজকে বলি। তো এখন সে বোকারোতে আছে, আমার মেয়ের বন্ধু, ও নামটা বলতে বারণ করেছে, তাই নামটা বললাম না। এই ঘটনাটা লকডাউনের জাস্ট কিছুদিনের আগের ঘটনা। ও আমাকে লকডাউনের সময় ফোনে জানিয়েছিল, লকডাউন হবে হবে তার কিছুদিন, বেশ 1-2 সপ্তাহ আগের ঘটনা। সেই সময় আমার মেয়ের বান্ধবী, সে তার মা হসপিটালাইজ ছিল, একটা বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে সে ভর্তি ছিল, খুব নামজাদা। তো সেই সময় ওই কেবিনে সারাদিন ওর বাবা থাকতো মায়ের সঙ্গে, জাস্ট অপারেশন হয়েছিল। আর রাতেবেলা মানে সন্ধ্যের সময় ভিজিটিং আওয়ারে সে আমার মেয়ের বান্ধবী চলে যেত, পুরো রাতটা কাটিয়ে সকালে আবার বাবা চলে আসতো, ও চলে আসতো বাড়ি। এরকমই 2-4 দিন ঘটেছে। সেরকমই একটি রাতে বাবা ছিল মায়ের সঙ্গে, ও বিকেলবেলা আসে, মায়ের সঙ্গে বাবা কথাবার্তা বলে বাবা সন্ধেবেলা ফিরে যায়, আর ও মায়ের সঙ্গে থেকে যায়। যথারীতি মা অপারেশনের অবস্থার মধ্যে আছেন, তিনি একদমই কথা টথা বলতে পারেন না, চুপচাপ রেস্ট নেন। তো মা রয়েছে, ও কেবিনে যে সোফাটা ছিল সে সোফার উপরে বসে বসে মোবাইল দেখছে বা এটা লিখছে বা নিজের পড়াশোনা করছিল বোধহয়। আমায় যেরকমও বলেছে যে আন্টি সে সময় আমাদের সব মানে ক্লাসেস জাস্ট পরীক্ষাটাও হয়েছিল, পরীক্ষাটা হয়ে নতুন ক্লাসে যাবে এরকম সময় লকডাউনটা হয়েছিল, বুকসও নেই কিছু নেই, তো জাস্ট পড়াশোনা করছে, গল্পের বই পড়ছে, এরকম করে টাইম কাটাচ্ছিল। এরকম করতে করতে রাতেবেলা মায়ের খাবার আসে, ওরও খাবার আসে, খাওয়া দাওয়া করে ওরা আবারও গিয়ে সোফার উপর শুয়ে পড়ে। ঠিক রাত 12টা এরকম সময় ও মোবাইল রাখছে, সে সময় একজন নার্স এসে মায়ের স্যালাইনের বোতলটা চেঞ্জ করে ওকে বলে যে তুমি তো আছো, তুমি একটু এই স্যালাইনের বোতলের দিকে একটু নজর দিও, কারণ যখন শেষ হয়ে আসবে তার আগেই তুমি একটু খবর দিও, কারণ তাহলে কি হয় একটু আগে এসে আমরা বোতলটা চেঞ্জ করে দেবো। আর এটাও একটু নজর রেখো যে স্যালাইন ঠিক করে ড্রেন আউট হচ্ছে কিনা, কখনো কখনো স্যালাইনের বোতল আটকে যায়, ড্রপসগুলো ঠিক করে পড়ে না, এদিকে কিন্তু নজর রেখো একটু প্লিজ, তুমি বলেই বলছি একটু নজর রেখো। আর আমরা তো আজকে নাইট ডিউটিতে 2জন নার্স আছে, তাহলে একটু সুবিধা হয়। ও বলে না না কোনো ব্যাপার না, আমি তো জেগেই থাকি, আমি নজর দেব। এরকম করতে করতে শুয়ে পড়েছে। ঠিক 1টা-1:30 এরকম বাজে, ও চোখ খুলে দেখছে মায়ের তাকিয়ে দেখছে যে মা শুয়ে আছে, মায়ের বোতলের দিকে যখন তাকিয়েছে দেখছে বোতল থেকে আর স্যালাইন ড্রেন আউট হচ্ছে না, ড্রপসগুলো আর কাটছে না। তখন ও বলছে ভগবান কখন থেকে এরকম হচ্ছে, মায়ের শরীরে তাহলে তো কিছুই যায়নি। ওর এইটুকু মনে নেই যে প্রতিটা কেবিনে একটা করে বেল থাকে, ও বেলটা না টিপেই ও দৌড়ে রুম থেকে বেরিয়ে, কেবিন থেকে বেরিয়ে, ও একটা করিডর আছে সামনে সোজা, আর এদিক দিয়ে বেঁকে গিয়ে আরেকটা মানে রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে গেলে নার্স ওখানে রাতেবেলা বসে, যার যেখানে দরকার হয় বা বেলস সব ওখানেই থাকে। ও সোজা বেরিয়ে গেছে করিডোর দিয়ে, দৌড়ে গিয়ে ও আবার একটা করিডোর দিয়ে যেতে গেছে, সোজা স্ট্রেট যাবে, ও
ও দেখছে দূরে দুটো নার্স বসে আছে। ও দৌড়ে যাচ্ছে। ও বলছে যে আমি খালি মনে হচ্ছে আমি যেন দৌড়ে যাচ্ছি আর যাচ্ছি, সেই রাস্তা যেন আর ওই জায়গাটায় যেন পৌঁছাচ্ছি না, পৌঁছাতেই পারছি না। একটু আলো একটু অন্ধকার করিডোরের মধ্যে দিয়ে কিছুতেই পৌঁছাতে পারছি না, আর আমি খুব জোরে দৌড়াচ্ছি, যাচ্ছি ওই জায়গায়। এরকম করতে করতে ও যখন বলছে, আমার তখন পায়ে যেন মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে, আমি দৌড়াতে পারছি না আর। তখন ও ওইখানেই বসে পড়ে। ওইখানে বসে যখন ওর পেন হচ্ছে তখন ও তাকিয়ে দেখছে যে ও নিচে রিসেপশন যেখানে আছে সেইখানে ও বসে আছে। ও তখন ভাবলো কি হলো, আমি রিসেপশনে কি? তো পিছন ফিরে তাকিয়ে দেখছে রিসেপশনিস্ট বসে আছে, আরো লোকজন ওখানে বসে আছে। বলে কি ব্যাপার, তুমি তখন থেকে সামনে যাচ্ছ পিছিয়ে যাচ্ছ, সামনে যাচ্ছ পিছিয়ে যাচ্ছ, এরকম করেই যাচ্ছিলে কেন? বলছে না তো, আমি তো এখানেই ছিলাম না, আমি তো উপরে করিডোরে নার্সকে ডাকতে যাচ্ছিলাম, আমার মায়ের স্যালাইনের বোতলটা বন্ধ হয়ে গেছে তাই। বললো কত নাম্বার? ও নাম্বারটা বলে কেবিনে। বলে তুমি উপরে যাও, আমি বলে দিচ্ছি। ও তখন আবার উপরে লিফট করে উপরে যায় এবং মায়ের কেবিনে ঢোকে। ও বুঝতেও পারে না যে ব্যাপারটা কি হলো, আমি তো করিডোরে যাচ্ছিলাম, আমি নিচে এলাম কি করে। ওটা একটা ঘটনা। ও উপরে গিয়ে প্রথম কাজটা করেছিল, ও তখন ও হুঁশ ফিরেছিল, হুঁশ ফিরে ও কেবিনে গিয়ে ও বেল টিপেছিল। এবার আসি আসল ঘটনা। তারপরে ও এত অস্বস্তি করছিল, ও বাথরুমে যায়, আর তখনও অবধি তার মায়ের স্যালাইনের বোতল বন্ধ। ও বাথরুমে যায়, বাথরুমে গিয়ে সারা হাতে পায়ে মাথায় জল দিতে থাকে, যে ব্যাপারটা কি হলো। সারা জায়গায় মুখে হাতে পায়ে যখন জল দিচ্ছে, এরকম সময় ওর বাথরুমের যে দরজা আছে সে দরজায় কেউ নক করছে। তখন ও ভাবলো বোধহয় আমি কল করলাম, তাই বোধহয় কোনো নার্স এসছে। তখন ও বললো হ্যাঁ ম্যাম, আমি বাথরুমে আছি, আমার মায়ের স্যালাইনের বোতলটা আটকে গেছে, ওখান থেকে ড্রপস কাটছে না, একটু প্লিজ দেখে দিন না। বাইরে থেকে একটা জাস্ট আওয়াজ এলো, সেটা মহিলার না পুরুষের কিছুই ও বোঝেনি। ও ভাবলো কেউ তো এসছে। এরকম সময় ও একটু স্বস্তির ফেলে বাথরুমে নিজেকে ঠান্ডা করছিল। ঠিকঠাক হয়ে বললো মিনিট 5 হবে, আমি নিজেকে পরিষ্কার করে আমি বাইরে বেরালাম। গিয়ে যথারীতি সোফায় বসে জল খাচ্ছি, চোখটা গেল মায়ের স্যালাইনের বোতলের দিকে। দেখলাম স্যালাইন চলছে, একটা স্বস্তির ফিরে এলো। কতক্ষণ যে মায়ের বন্ধ ছিল, কি যে একটা মধ্যেখানে ঘটে গেল কিছুই বুঝলাম না। আর আমি কি বোকা, কেন যে তখন বেলটা টিপিনি, কোথায় যে চলে গেছিলাম এই ভাবছে। ভেবে আবার নিজের মোবাইলটা হাতে নিয়ে জাস্ট দেখছে, এরকম সময় দেখলো ওর কেবিনের দরজাটা ঠেলে একজন নার্স ঢুকছে। এর মধ্যে 15-20 মিনিটের মতো হয়ে গেছে। বলে হ্যাঁ, বেল টিপলে কিছু হয়েছে? বললো না না, হয়ে গেছে, মায়ের স্যালাইনের বোতলটা আটকে ছিল, এখন আবার স্যালাইনটা চলছে। বললো তুমি কেন হাত দিলে? ওইসবে তোমরা হাত দিতে যাবে না, বলেছিলাম না আমাদের কল করবে, তার আগে কখনো হাত দেবে না। বললো আমি তো হাত দিইনি, আমি কলও করেছিলাম, করে আমি বাথরুমে গেছি, সে সময় আপনাদের মধ্যে কেউ একজন এসেছিল। বললো একজন তো বাইরে বসে আছে, আমি ডিউটিতে আছি, আর কে আসবে? তুমি হাত দাওনি তো? বললো না না, একজন এসেছিল, আমি তাকে বললাম, সে আমার বাথরুমে নক করলো, আমি মায়ের প্রবলেমটা বললাম, উনি হু বললেন, তারপরে এসে দেখছি স্যালাইন চলছে। কিছুক্ষণ আমার দিকে নার্সরা তাকিয়ে থাকলো, জাস্ট আগের মতোই বলল আচ্ছা ঠিক আছে বলে
বেরিয়ে গেলেন। বললো প্রবলেম হলে ডেকো, হ্যাঁ। বলে আচ্ছা। এইসব ঘটনা হতে হতে রাত 2টো বেজে গেছে। ও কি শুয়েছে এরকম ভাবে কেটে গিয়ে সকাল হয়েছে। ও আমাকে বলেছিল আন্টি, ওই নার্স আন্টিটার ব্যবহারে আমিও একটু স্তম্ভিত হয়ে গেছিলাম। উনি এরকম বিহেভিয়ার আমার সঙ্গে করলো কেন? ওর মুখের যে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন দেখে আমি কিন্তু একটু ভয়ও পেয়েছিলাম যে এরকম করলো কেন। মনে হলো কোনো কেউ এসে কিছু করলো, কি ব্যাপার। পরের দিন ওই নার্স আন্টি যখন মায়ের কেবিনের পাশ দিয়ে যাচ্ছে আর বাবা ভেতরে বসে, আমি বেরিয়ে যাব ঘরে, সে সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, আন্টি কি হয়েছিল কালকে? তুমি ওরকম ভাবে করলে কেন? যেন মনে হলো কিছু একটা এমন ঘটনা হয়েছে বা এটা হওয়া উচিত ছিল না। বললো দেখো, জাস্ট আমি এখন রিলিফ পেলাম, আমি বাড়ি যাচ্ছি, আমি তোমাকে পরে বলবো। বললো আন্টি বলো না, আমারও কিছু কোশ্চেন আছে জানার জন্য। বললো তোমার কাজ তো হয়েছে না? বললো আন্টি সেটা কথা নয়। বললো ঠিক আছে, হয়তো আরো কেউ আছে, আমাদের অনেক হেল্পারও আছে, তারা হয়তো কেউ এসে স্যালাইন চালিয়ে দিয়ে গেছে, কিছু বি হবে। সে হয়তো এসে কোনো ডক্টর হয়তো নাইট ভিজিটে এসছিল, সে হয়তো দেখলো স্যালাইন চলছে না, তুমি তাকে বাথরুম থেকে বলে দিয়েছো, তাই সে চালিয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তখন আমার মেয়ের বান্ধবীর বয়সটাও কম ছিল, সে সময় তারা 8-এ পড়তো, 8 থেকে 9-এ উঠবে, সেই সময়কার কথা। পরে লকডাউনের সময় ও আমাকে বলেছিল, মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর, যে আন্টি পরের দিন রাত থেকে আমি আর যাইনি। তাই বলে মানে? বলে আমার পিসির মেয়েকে আমি পাঠিয়েছিলাম, আমার শরীর একটু খারাপ হয়ে গেছিল। বললাম কেন রে? বলে জানি না আন্টি, খালি মনের মধ্যে এসব মনে হতো। ও জানতো যে আমি একটু কিছু হয়তো বুঝতে পারি। আমাকে বলেছিল আন্টি এটা কি কোনো অলৌকিক কোনো রহস্য, না কোনো জাদুবিদ্যা, জাদুর ম্যাজিক যেটাকে বলে। আমি বললাম বাবা, এই আমাদের বিশ্বের মধ্যে, এই আমাদের বিশ্ব সংসারের মধ্যে কত ঘটনাই তো নিত্য ঘটে চলেছে। কোনো ঘটনা আমরা ভালোভাবে গ্রহণ করি, আর কোনো ঘটনায় প্রচুর প্রশ্ন আমাদের মধ্যে জাগে। এই ঘটনাটা তো খুব ভালো একটা ঘটনা রে, যে মায়ের স্যালাইনটা চালু হয়ে গেছে। হতে পারে এর মধ্যে কোনো রহস্য আছে, কে চালু করলো, হয়তো কোনো ভালো কোনো স্পিরিট, আত্মা, সে হয়তো সেই সময় একটা হসপিটালের মধ্যে অনেক ধরনের আত্মা থাকতে পারে। আমরা ভাবি, আমরা বিশ্বাস করি যে মন্দ আত্মা যদি থাকে, ভালো আত্মাও আছে। অনেক আত্মার মুক্তি পায়, অনেক আত্মা হয়তো মুক্তি পায় না। যেখানে সে প্রাণ ত্যাগ করে সেখান দিয়েই নাকি তারা ঘোরাফেরা করে। তো সেরকমই মধ্যে হয়তো সে দেখেছিল এই মানুষটা হয়তো অনেকক্ষণ ধরে স্যালাইন চলছে না, তাই হয়তো কোনো আশ্চর্য কাজ সে করে দিয়ে গেছে। যাই হোক, তাতে তো একটা মানুষের ভালোই হয়েছে। তাই আমাদের বিশ্বাস করে নিতে হবে যে আত্মার মধ্যে ভালো আত্মাও আছে, আবার মন্দ আত্মাও আছে। মানুষের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তাই যদি আমরা দুটোকেই গ্রহণ করতে পারি, তাহলে এই সব প্রশ্ন আর আমাদের মধ্যে জাগবে না। জানাবেন আজকের ঘটনাটা কেমন লাগলো। আর আমি এবার থেকে ঠিক করেছি যে সোম, বুধ আর শুক্র সন্ধ্যেবেলায় আমি আমার গল্প আপনাদের কাছে উপস্থিত করব।
আর প্রত্যেকে দেখবেন এবং জানাবেন যে কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।